নমস্কার, ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 এর কোশ্চেন আনসার প্র্যাকটিস করছি। প্রথম কোশ্চেনটা দিয়েছে ফেনলের সঙ্গে HI এর রিঅ্যাকশানে কি তৈরি হবে। এখন আমার কাছে দুটো OH রয়েছে, এখানে OH এখানে OH। আমি বলবো এই OHটা টেক পার্ট করবে রিঅ্যাকশানে। তার কারণ টেক পার্ট করলে এরকম হবে এবং হলে প্রোডাক্টটা যেটা তৈরি হবে ওপরে OH পড়ে থাকবে আর নিচে হবে CH2I। এবার ওপরের OHটা কেন রিঅ্যাকশন করলো না? কারণ ওপরের OHটা যে লোন পেয়ার রয়েছে অক্সিজেনের, সেই লোন পেয়ারটা রেজোন্যান্সে টেক পার্ট করছে। দ্যাটস ওয়াই নিচের OHটা টেক পার্ট করবে এবং আমার কাছে প্রোডাক্টটা হবে এইটি। পরের কোশ্চেনে আসছি। অ্যামোনিয়া দিলে কি হবে? প্রথমে একটা অ্যামোনিয়াম সল্ট তৈরি হবে, এই বেনজিন COO মাইনাস আর একটা হলো NH4+। এবার এটাকে হিট করা হয়েছে, হিট করলে কি তৈরি হবে? এটা CONH2 তৈরি করবে, CONH2 তৈরি হলো। তারপর ব্রোমিন কেউস দিলে কি হবে? CO গ্রুপটা বেরিয়ে চলে যাবে এবং CO গ্রুপটা বেরিয়ে চলে গেলে শুধুমাত্র NH2 মানে অ্যানিলিন আসবে। পরের কোশ্চেন বলেছে POCl3 দিলে কি হবে? দেখো POCl3 একটা ডিহাইড্রেটিং এজেন্ট, মানে ওয়াটার মলিকুল বার করে দেবে। এখন ওয়াটার মলিকুল কোত্থেকে বেরোবে? এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে অক্সিজেন নিয়ে বেরোবে। তাহলে বেরিয়ে গেলে কেমন দেখতে হবে? সেটা হলো C≡N তৈরি হবে। পরেরটা হলো H2O2 NaOH দিলে কি হবে? এই যে সায়ানাইড যেটা রয়েছে সেটা আবার অ্যামাইডে কনভার্ট হবে, CONH2 গ্রুপে কনভার্ট হয়ে যাবে, অ্যামাইড হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এই কম্পাউন্ডে H+ দিলে কি হবে? দেখো এই যে রিঅ্যাকশনটা হবে এটা হলো পিনাকোলন রিঅ্যারেঞ্জমেন্ট। এখন রিঅ্যাকশনটা কেমন হবে? প্রথমে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে H+টাকে নেবে, তাহলে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে নিলে কেমন দেখতে হচ্ছে? এই জায়গাটা OH2, এটা হলো প্লাস এবং এখানে থাকছে OH। নেক্সট স্টেপে কি হচ্ছে? এটা বেরিয়ে চলে যাচ্ছে, বেরিয়ে চলে গেলে কেমন দেখতে হবে? এখানে অক্সিজেন কার্বনের মধ্যে প্লাস হলো এবং এখানে OH হলো, ঠিক আছে। নেক্সট স্টেপে এখানে একটা রিং কন্ট্রাকশন হবে, অর্থাৎ 6 মেম্বার রিংটা হয়ে যাবে এখন আমার কাছে 5 মেম্বার রিং। এখানে কার্বনের মাথায় প্লাস চার্জ এবং এখানে OH থাকবে। নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে ব্যাক করবে, করলে আমার কাছে প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হলো C ডবল বন্ড এটা H। এইটা হলো আমার কাছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে N3 যেটা রয়েছে কম্পাউন্ডে হিট করলে এখানে কি হবে? N3 মানে কেমন দেখতে? নাইট্রোজেনটাকে এরকমভাবে ছেড়ে দাও, নাইট্রোজেনের মধ্যে মাইনাস, এখানে N2 হলো প্লাস। নেক্সট স্টেপে কি করব? এই বন্ডটা এখানে পড়লো এবং এই বন্ডটা এখানে পড়লো, নাইট্রোজেন বেরিয়ে চলে গেল। তার মানে আমার কাছে একটা ইন্টারমিডিয়েট ফর্ম করলো। ইন্টারমিডিয়েট কেমন? C ডবল বন্ড O, N ডবল বন্ড C ডবল বন্ড। তারপর H2 লোন পেয়ার গিয়ে এখানে রিঅ্যাকশন করলো, করে আলটিমেটলি যেটা তৈরি করবে এটা NH2 তৈরি করবে। অর্থাৎ হ্যালোফর্ম রিঅ্যাকশন বা কার্টিস রিঅ্যাকশনে যে ইন্টারমিডিয়েট তৈরি হয় এখানেও ঠিক একই ইন্টারমিডিয়েট তৈরি হবে, CO2 গ্যাস বেরোবে। পরের কোশ্চেনটা বলেছে এই কম্পাউন্ডটাকে HI দিলে কি হবে? দেখো HI দিলে প্রথমে একটা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। কোন জায়গাটা তৈরি করবে? এই কার্বনের মাথায়। তার মানে এখানে O যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে? এটা OH হয়ে যাবে। আর ওইখানে যে CH2 রয়েছে, CH2 সঙ্গে I জোড়া লাগবে এবং তার সঙ্গে ফিনাইল রিং অ্যাটাচ থাকবে। নেক্সট কোশ্চেন বলেছে CH3 কে কি দিলে CH হয়ে যাবে? একটা স্টেপে করতে হবে, ইটার রিঅ্যাকশন CO2 Cl2 দিতে হবে। নেক্সট স্টেপে প্রোপ 1 2 3 ট্রাইঅল মানে এইটা, একে বলেছে KHSO4 দিয়ে হিট করলে কি হবে? কনজুগেটেড অ্যালডিহাইড তৈরি করে, অর্থাৎ এই বন্ডটা এইটা হয়। যদি কারোর মেকানিজম অসুবিধা থাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে ডিসকাস করে দেবো। তারপরের কোশ্চেনটা বলেছে এই কম্পাউন্ডে ক্যানিজারো রিঅ্যাকশন দেখতে পাচ্ছ 50% NOH বা KOH। ক্যানিজারো রিঅ্যাকশনে কি তৈরি হয়? একটা পার্ট অ্যাসিড তৈরি হয়, অ্যাসিডের একটা সল্ট তৈরি করে এবং আর একটা পার্ট কি তৈরি করে? একটা পার্ট অ্যালকোহল তৈরি করে। নেক্সট কোশ্চেন বলেছে BOH2 I2 এবং হিট দিলে কি হবে? এখানটা কি তৈরি হবে? এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, ডবল বন্ড C, আর এখানে C ডবল বন্ড CH3 তৈরি হবে, অর্থাৎ এটা একটা অ্যালডল কনডেনসেশন রিঅ্যাকশন হবে। তারপরে কোশ্চেনটা CF3CO3H দিলে কি হবে? এই যে কিটোন গ্রুপটা আরটা যেটা তৈরি হবে সেটা হলো CH3 C ডবল বন্ড O CH3 তৈরি হবে, ঠিক আছে। অর্থাৎ একটা এস্টার ফর্ম করলো। তারপর সোডিয়াম ETOH দিলে কি হবে? এখান থেকে ভেঙে যাবে, ভেঙে গিয়ে CH3, এই গ্রুপটা CH2OH, আর রাইট সাইডে যে পার্টটা সেটাও অ্যালকোহলে কনভার্ট হয়ে যাবে।
নেক্সট কোশ্চেন বলেছে CO2 কি আইআর অ্যাক্টিভ? উত্তর হলো CO2 আইআর অ্যাক্টিভ তখনই যদি CO2 অ্যাসিমেট্রিক স্ট্রেচিংয়ে থাকে, অর্থাৎ সব মোড কিন্তু আইআর অ্যাক্টিভ নয়, যেটা অ্যাসিমেট্রিক স্ট্রেচিং সেটার ক্ষেত্রে চেঞ্জ ইন ডাইপোল হচ্ছে, এবং যাদের মধ্যে চেঞ্জ অফ ডাইপোল তৈরি হচ্ছে তারা কি হয়, আইআর অ্যাক্টিভ মলিকুল হয়ে থাকে। কিন্তু যারা সিমেট্রিক্যাল স্ট্রেচিং, এটা বলে দেবে কিন্তু CO2 যদি সিমেট্রিক্যাল স্ট্রেচিং থাকে সেটা কিন্তু আইআর ইনঅ্যাক্টিভ হবে, কারণ সেখানে কোনো ডাইপোল মোমেন্ট চেঞ্জ হবে না। বা CO2 ক্ষেত্রে যে বেন্ডিং মোডটা রয়েছে সেখানেও কিন্তু আইআর ইনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভ দুটোর ক্ষেত্রেই, সিমেট্রিক স্ট্রেচিং বা বেন্ডিং দুটোর ক্ষেত্রেই আইআর ইনঅ্যাক্টিভ হবে, কিন্তু অ্যাসিমেট্রিক স্ট্রেচিং এর ক্ষেত্রে আইআর অ্যাক্টিভ হবে মলিকুলটা। নেক্সট কোশ্চেন বলেছে 0 পয়েন্ট এনার্জি পার্টিকেল ইন বক্স 10 জুল বলেছে যে ফার্স্ট এক্সাইটেড স্টেট এনার্জি। দেখো এনার্জির ইকুয়েশন কি, E = n²h²/8ml², তাই তো? তাহলে এনার্জির সঙ্গে n এর রিলেশনটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল, তার মানে E proportional to n², তাহলে E1/E2 = কি হবে, n1/n2 এটার স্কোয়ার হবে, রাইট? এবার 0 পয়েন্ট এনার্জি বলেছে, 0 পয়েন্ট এনার্জি মানে কি ফার্স্ট অরবিটের এনার্জি, মানে ফার্স্ট অরবিটের এনার্জি মানে 10 জুল, 10 ডিভাইডেড বাই E2 n1, 0 পয়েন্ট এনার্জি মানে ফার্স্ট অরবিটে মানে 1, n2 মানে এক্সাইটেড স্টেট এনার্জি বোঝাচ্ছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে 0 পয়েন্ট এনার্জির ওপরের স্টেটটা মানে সেকেন্ড অরবিট, তার স্কোয়ার হবে। তার মানে E2 সমান কত হচ্ছে, E2 সমান হচ্ছে 4 মানে 40 জুল পার মোল, রাইট? কোশ্চেন নাম্বার 14 এটা বলেছে যে ফিনাইল হাইড্রোজেন দিলে কি পরিণত হবে। দেখো ফিনাইল হাইড্রোজেন কেমন দেখতে, NH2, রাইট? এবার দেখো NH2 এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে দেখো জল বার করে দেবে, তাহলে জল বার করে দিলে কেমন দেখতে হচ্ছে, বেনজিন রিং CH ডবল বন্ড NH, এটা কি হবে, PH তৈরি হবে। নেক্সট কোশ্চেন বলেছে প্রুভ দ্যাট ইন্টিগ্রেশন ইজ এ লিনিয়ার অপারেটর। এখন লিনিয়ার অপারেটর কাকে বলে? মনে করো তোমার কাছে ইন্টিগ্রেশন A আর এটা x রয়েছে, লিনিয়ার অপারেটরের রুল হলো, ফার্স্ট রুল, কনস্ট্যান্ট টার্মটা বাইরে চলে আসতে পারে, আসে তো ইন্টিগ্রেশন যখন করি A আর x এর মধ্যে, মনে করো এটা কনস্ট্যান্ট, এটা হলো dx রয়েছে, এটা মনে করো A কনস্ট্যান্ট, তাহলে A টার্মটা বাইরে চলে আসে, তো এটা একটা লিনিয়ার অপারেটরের ক্যারেক্টার, এটা হলো 1 নম্বর ক্যারেক্টার। 2 নম্বর ক্যারেক্টার কি, ইন্টিগ্রেশনটার মধ্যে মনে করো a প্লাস বি, ঠিক আছে, a প্লাস বি, এটা যদি dx থাকে আমি পরের লাইন এটা লিখতে পারি, তো ইন্টিগ্রেশন মানে যদি অ্যাড থাকে সেটাকে আলাদাভাবে লেখা যায় কিনা, তো আমাদের আলাদাভাবে লেখা যাচ্ছে। তাহলে ইন্টিগ্রেশনের দুটো ক্যারেক্টার, একটা হলো যে যদি কোনো কনস্ট্যান্ট টার্ম থাকে সেটা বাইরে চলে আসে, আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট টার্মটা a এখানের ক্ষেত্রে বাইরে চলে আসে বলে এক্সাম্পল দিয়ে দেখালেন। ইন্টিগ্রেশনে আরেকটা রুল হলো যদি কোনো জায়গায় প্লাস থাকে সেটা আমি সেপারেটলি ভাবে লিখতে পারি, ax প্লাস বি ডিএক্স লিখতে পারি, তাই তো, adx প্লাস bdx লিখতে পারি, অর্থাৎ এই দুটো ক্যারেক্টারই ইন্টিগ্রেশনের হয়ে থাকে, তার মানে আমরা বলতে পারি ইয়েস ইন্টিগ্রেশন ইজ এ লিনিয়ার অপারেটর। পরের কোশ্চেন বলেছে ফাইন্ড ট্রান্সলেশন, রোটেশন এন্ড ভাইব্রেশন এনার্জি ফ্রিডম, ডিগ্রি অফ ফ্রিডম CO2 এবং H2O। আমরা প্রথমে H2Oটার দিকে আসি। দেখো H2Oটার দিকে তাকিয়ে দেখো নাম্বার অফ অ্যাটমের সংখ্যা কত, নাম্বার অফ অ্যাটমের সংখ্যা 3টে, রাইট? এবং দেখো এটা একটা নন লিনিয়ার মলিকুল, রাইট? তারপরে ট্রান্সলেশন ডিগ্রি অফ ফ্রিডম কত হবে, 3টে, রোটেশন কটা হবে, রোটেশন নন লিনিয়ারের ক্ষেত্রে কটা হবে, 3টে, আর ভাইব্রেশন কতগুলো হবে, 3n -2, সরি 3 3 6 হয়ে গেছে 6, তাহলে 3 × 3 - 6 মানে 3টে, তাহলে ট্রান্সলেশন 3টে, রোটেশন 3টে, ভাইব্রেশন 3টে। এবার আমরা আসি CO2 ক্ষেত্রে। দেখো CO2 যদি স্ট্রাকচারটা দেখো, এটা হলো CO2 স্ট্রাকচার। CO2 স্ট্রাকচারটার দিকে তাকিয়ে একটা ব্যাপার নিশ্চয়ই তোমার কাছে ক্লিয়ার হচ্ছে, এটা একটা লিনিয়ার মলিকুল, ঠিক আছে? এখন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে কি হবে, ট্রান্সলেশন ডিগ্রি অফ ফ্রিডম কটা হবে, 3টে হবে, রোটেশন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে রোটেশন হয় 2, তাহলে ভাইব্রেশন কত হবে, 3 আর 2 5 হয়ে যাচ্ছে, মানে 3n - 5। এবার দেখো মোট 3টে অ্যাটম আছে CO2 এর ক্ষেত্রে, তার মানে n এর ভ্যালু হলো 3, তাহলে 3n - 5, 3n - 5, এটাই তো রুল, তাহলে 3n - 5, তাহলে 3n মানে কি 3 × 3 - 5 মানে কটা হচ্ছে 4টে, তাহলে ট্রান্সলেশন 3টে, রোটেশন 2টো এবং ভাইব্রেশন হলো 4টে, বোঝা গেছে?
এই দুটো কেন দেওয়া হয়েছে? কারণ H2 একটা নন লিনিয়ার মলিকুল, CO2 কিন্তু একটা লিনিয়ার মলিকুল, এই কারণে তোমাকে দিয়েছে। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা আমাকে বলেছে ফেনল কম্পাউন্ডটা তোমাকে রেজোন্যান্স ড্র করতে বলেছে, রাইট? তো ফেনলের দিকে যদি তাকাও, এটা হলো ফেনল OH, তাহলে অক্সিজেনের লোন পেয়ারটা এখানে পড়লে এই বন্ডটা উপরে উঠলো, তাহলে উঠলে কেমন দেখতে হচ্ছে? এখানে মাইনাস, এখানে ডবল বন্ড OH, এটা হলো প্লাস, পরে মাইনাসটা এখানে পড়ছে, এই বন্ডটা উপরে উঠছে। OH, এটা হলো প্লাস, পরেরটা মাইনাসটা এখানে পড়ছে, এই বন্ডটা উপরে উঠছে। এটা হলো প্লাস, নেক্সট স্টেপে মাইনাসটা এখানে পড়ছে, এই বন্ডটা উপরে উঠবে। রাইট কিনা? এইটা হলো আমার কাছে কি ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার আমরা ড্র করেছি। পরে আসছি, হাউ ডু ইউ প্রিপেয়ার লুকাস রিএজেন্ট অ্যান্ড গিভ ইটস ইউজ। লুকাস রিএজেন্ট, ঠিক আছে? দেখো লুকাস রিএজেন্ট কি করে প্রিপেয়ার করবে? সিলভার নাইট্রেট নেবে এবং সিলভার নাইট্রেটকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে রাখলে কি হবে? AgNH3 প্লাস OH মাইনাস তৈরি করবে, যেটা লুকাস রিএজেন্ট। লুকাস রিএজেন্ট কি কাজে লাগে? কোন সরি এটা টলেন্স দিয়ে আছে, টলেন্স রিএজেন্ট, এটা টলেন্স রিএজেন্টই তৈরি হয়েছে। হ্যাঁ, আমি লুকাস বলছি, ভুল বলছি, এটা টলেন্স। এবং টলেন্স রিএজেন্ট কি কাজে লাগে? টলেন্স রিএজেন্ট কাজে লাগে এই অ্যালডিহাইড গ্রুপটাকে অ্যাসিডে কনভার্ট করে দেয় এবং গ্রে কালারের একটা সিলভারে মিরর ফেলে। মিররটা কি কালার হয়? গ্রে কালারের হয়ে থাকে। ওকে, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলেছে সায়ানাইড কেন স্ট্রং ফিল্ড লিগ্যান্ড? অ্যাকচুয়ালি মেটালের সঙ্গে কোনো একটা মেটাল, মনে করে Mn2+, যদি সায়ানাইড নেওয়া হয় তাহলে প্রথম কাজ হলো এ মাইনাস চার্জ দিয়ে প্লাসের কাছে জোড়া লাগে, যেটা হলো সিগমা বন্ড করে। নেক্সট স্টেপে কী হবে? Mn(C)N, এই Mn এর যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো এখানে পড়ে ব্যাক বন্ডিং করবে, যেটা হলো পাই বন্ড। তাহলে সিগমা বন্ড কোন দিকে হচ্ছে? সিগমা বন্ড কার্বন থেকে Mn এর ডিরেকশানে হচ্ছে, আর ব্যাক বন্ডিং কোন দিকে হচ্ছে? Mn থেকে Cn এর ডিরেকশানে হচ্ছে। অর্থাৎ সিগমা বন্ড যে ডিরেকশানে যাচ্ছে, পাই বন্ড তার অপোজিট ডিরেকশানে আছে, যেটাকে আমরা বলি সাইনারজেটিক এফেক্ট। কি বলি থাকি? সাইনারজেটিক এফেক্ট। পরে কোশ্চেন, প্যারামিথক্সি অ্যানিলিন ইজ মোর বেসিক দ্যান প্যারানাইট্রোঅ্যানিলিন। ভালো করে কোশ্চেনটা পড়ো। প্যারামিথক্সি অ্যানিলিন কেন বেসিক হয়ে থাকে প্যারানাইট্রোঅ্যানিলিনের থেকে? তো দেখো, এইটা হলো তোমার কাছে অ্যানিলিন, রাইট? মিথক্সি মানে কি? এখানে OCH3 গ্রুপ আছে। আচ্ছা, তারপর আছে কি? প্যারানাইট্রোঅ্যানিলিন, তাহলে NH2, এখানে কি গ্রুপ আছে? এখানে NO2 গ্রুপ আছে। এখন এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে? যখন তোমার কাছে মিথক্সি গ্রুপ আছে তখন অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এখানে পুশ করে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেন্সিটিটাকে হাই করছে, তাই নাইট্রোজেনের লোন পেয়ারের ডেন্সিটি হাই হচ্ছে। কিন্তু যখন নাইট্রো গ্রুপ আছে, এই নাইট্রোজেনের লোন পেয়ারটা দিয়ে রেজোন্যান্স করছে, ফলে নাইট্রোজেনের লোন পেয়ারের ডেন্সিটিটা লো হচ্ছে। যত বেশি নাইট্রোজেনের লোন পেয়ার ডেন্সিটি বেশি হবে, তত নাইট্রোজেন বেশি লোকেটেড হবে, আর যত বেশি নাইট্রোজেন লোকেটেড হবে তত তার বেসিক ক্যারেক্টার বাড়বে। তার মানে আমরা বলতে পারি প্যারামিথক্সি অ্যানিলিনের বেসিসিটি কি হবে? বেশি হবে। পরের কোশ্চেন, শো দ্যাট CA হবে, এইটা বলেছে। আচ্ছা, এর অক্সিডেশন নাম্বারটা বার করি। Mnটাকে x ধরলাম, ওয়াটার কত? 6 × 0 = +2, তার মানে x = হচ্ছে +2। এবার Mn এর ইলেকট্রনিক কনফিগারেশন কি? আর্গন 3d5 4s2, তার মানে Mn+2, Mn2+ মানে কত? আর্গন 3d5, ঠিক আছে? এবার দেখো d5 মানে কোনটা? d5 মানে d অরবিটাল। d এর মধ্যে কটা ইলেকট্রন? 5টা, 3টে 4টে 5টা, ঠিক আছে? তারপর s, তারপর p এবং তারপরে কি আছে? d, রাইট? 1 2 3, হ্যাঁ। তারপর দেখো এবার যে ওয়াটার মলিকুলগুলো রয়েছে, এই ওয়াটার মলিকুল ফাঁকা জায়গাগুলোতে বসাবে। ওয়াটার মলিকুলগুলোকে ফাঁকা জায়গায় যদি আমরা বসাই, দেখতে পাচ্ছি 3টে 4টে 5টা 6টা বসালে দেখো sp3d2 এই হাইব্রিডেশনটা তৈরি করেছে, ঠিক আছে? আচ্ছা, আমাকে হাইব্রিডেশন জানতে চাইনি, আমাকে বলেছে CFAC কত, রাইট?
যদি হাইব্রিডেশন বলতে sp3d2। আচ্ছা CFSE বার করছি এবার, Mn2+ মানে D5 রয়েছে, এখন D5 এর CFSE বার করছো, D5 এর CFSE বার করছো, ঠিক আছে। নিচে কটা হবে? নিচে 3টে, ওপরে কটা হবে? ওপরে হবে 2টো, 5টা ইলেকট্রন ছিল, 1 2 3 4 5, 5টা ইলেকট্রন দাও, 1 2 3 4 5, তাহলে 5টা ইলেকট্রন ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এবার দেখো নিচের ভ্যালুগুলো কত হয়, নিচের ভ্যালুগুলো হলো 0.4 ডেল্টা নট, ঠিক আছে। ওপরটা কত? মাইনাস, ওপরটা হলো প্লাস 0.6 ডেল্টা নট, তা নিচে 3টে আছে, তাহলে 3 ইন্টু মাইনাস 0.4, ওপরে 2টো আছে 2 ইন্টু 0.6, তার মানে আলটিমেটলি দেখো 0 পাচ্ছিস। দ্যাটস ওয়াই CFSE ভ্যালু এই যে কম্পাউন্ডটা নিয়েছি এর 0 হবে। পরটা তোকে একটা কনভার্সন করতে বলেছে ফেনল থেকে স্যালিসালডিহাইড, ফেনল থেকে স্যালিসালডিহাইড মানে হলো রাইমার্টিমান রিঅ্যাকশন করতে হবে, তার মানে CHCl3 আর লাগবে আমার কাছে NaOH। পরে কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ড্রব্যাক অফ উইলিয়ামসন সিনথেসিস। উইলিয়ামসন সিনথেসিসের ড্রব্যাক হলো উইলিয়ামসন সিনথেসিস অনলি অ্যাপ্লিকেবল ফর সিমেট্রিক্যাল মানে প্রতিসম ইথার, কিন্তু যেগুলো নন সিমেট্রিক্যাল ইথার সেই নন সিমেট্রিক্যাল ইথারের জন্য উইলিয়ামসন সিনথেসিস ইজ নট অ্যাপ্লিকেবল। পরে কোশ্চেন বলেছে গিভ এক্সাম্পল অপটিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। দেখো অপটিক্যালি অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড কি হবে? অপটিক্যালি অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড হলো গ্লাইসিন। তো গ্লাইসিনের যদি ছবিটা আঁকো দেখতে পাবে NH2 C, দুটো H থাকছে আর থাকছে COOH। তাহলে গ্লাইসিনের ছবিটার দিকে তাকিয়ে বুঝতে পারছি যে কার্বনটা রয়েছে সেই কার্বনটা কাইরাল নয়, আর কাইরাল নয় বলেই এটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড কি হতে হবে? অ্যাক্টিভ মানে কাইরাল হতে হবে। যেমন মনে করো অ্যালানিনের যদি ছবিটা দেখি তাহলে HCH3 COOH। অ্যালানিনের দিকে একটু যদি ভালো করে তাকাও দেখতে পাবে কি কি রয়েছে, NH2 গ্রুপ, H COOH CH3, মানে 4টে গ্রুপ আলাদা, এবং 4টে গ্রুপ আলাদা হওয়ার জন্য অ্যালানিন হলো অপটিক্যালি অ্যাক্টিভ অ্যামাইনো অ্যাসিড। বলেছে ক্যান অ্যালডিহাইড শোস হ্যালোফর্ম টেস্ট? নট অলওয়েজ ট্রু, বিকজ যদি কিটোমিথাইল গ্রুপ থাকে তখনই কেবলমাত্র হ্যালোফর্ম টেস্ট দেখাবে। যেমন মনে করো এই যে অ্যালডিহাইড রয়েছে অ্যাসিটালডিহাইড, হ্যাঁ অ্যাসিটালডিহাইডের ক্ষেত্রেই শুধুমাত্র কিটোমিথাইল গ্রুপ আছে এবং অনলি এই অ্যালডিহাইডটাই আইডোফর্ম বা হ্যালোফর্ম টেস্ট দেখাবে। বাট আদার অ্যালডিহাইড যেমন ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, এদের ক্ষেত্রে কিটোমিথাইল গ্রুপ নেই। যার ক্ষেত্রে কিটোমিথাইল গ্রুপ থাকে তারাই কেবলমাত্র হ্যালোফর্ম টেস্ট দেখাবে। তাই অ্যাসিটালডিহাইডের মধ্যে যেহেতু কিটোমিথাইল গ্রুপ আছে তাই অনলি অ্যাসিটালডিহাইড কম্পাউন্ডটা হ্যালোফর্ম টেস্ট দেখাবে। বলেছে হোয়াট ইজ দ্য কন্ডিশন টু প্রিপেয়ার ডায়াজোনিয়াম সল্ট? ডায়াজোনিয়াম সল্ট তৈরি করবার কন্ডিশনটা কি, শর্তটা কি? দেখো কন্ডিশনটা হলো কি, ডায়াজোনিয়াম সল্ট কী করতে মনে করে অ্যানিলিনের মধ্যে NaNO2 আর কি দিতে হবে, HCl দিতে হবে। কত টেম্পারেচার? 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডের ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে। তাহলে নেসেসারি কন্ডিশনটা কি? নেসেসারি কন্ডিশন টেম্পারেচার শুড বি 0 to 5 ডিগ্রি টেম্পারেচার। এখন দেখো টেম্পারেচার যদি তার চেয়ে বেশি করো কি হবে? টেম্পারেচার বেশি করলে কি হবে না, এই বন্ডটা ব্রেক হয়ে চলে যাবে, তো ডায়াজোনিয়াম সল্ট উইল বি আনস্টেবল। পরে কোশ্চেন ডাইমিথাইল অ্যামিন ক্যান নট ফর্ম ডায়াজোনিয়াম সল্ট। ডাইমিথাইল অ্যামিন কেন ডায়াজোনিয়াম সল্ট দেয় না? তার আগে ডায়াজোনিয়াম সল্টের মেকানিজমটা দেখার চেষ্টা করি। মনে করো PH NH2, আমার কাছে যে এই যে NaNO2 আর HCl দিচ্ছে না 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে, এদের নিজেদের মধ্যে রিঅ্যাকশানের ফলে যেটা তৈরি করে সেটা হলো HNO2। HNO2 কেমন দেখতে? N ডবল বন্ড OH, রাইট? নেক্সট স্টেপে কী করবে? নেক্সট স্টেপে যেটা হবে কি, এই নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে এই নাইট্রোজেনকে মারবে, এটাকে বার করে দেবে। তাহলে দেখতে কেমন হবে? PH N মেরেছে, নাইট্রোজেনের মধ্যে প্লাস, দুটো হাইড্রোজেন, আর কি রয়েছে N ডবল বন্ড O। নেক্সট স্টেপে কী হবে? নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এই বন্ডটা উপরে উঠে যাবে। তাহলে কী হবে? PH N প্লাস H ডবল বন্ড N, আর এটা হলো O আর H মিলে OH। নেক্সট স্টেপে এই বন্ডটা এখানে পড়বে, এটা বেরিয়ে যাবে। তাহলে PH N ট্রিপল বন্ড N প্লাস,
তাহলে দেখো এটা হলো তোমার কাছে ডায়োজেনিয়াম সল্ট। ডায়োজেনিয়াম সল্টের স্ট্রাকচারের দিকে তাকিয়ে একটা জিনিস নিশ্চয়ই তোমার কাছে পরিষ্কার হচ্ছে, ডায়োজেনিয়াম সল্টের ক্ষেত্রে অ্যামিনটা শুড বি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন হতে হবে। ঠিক, এবার চলে এসো মেকানিজমটা প্রথম দেখানোর পর বলবে অ্যামিন শুড বি প্রাইমারি অ্যামিন, মেকানিজমটা আমাকে সাপোর্ট করছে টু ফর্ম ডায়োজেনিয়াম সল্ট। এবার আমরা যদি চলে আসি ডাইমিথাইল অ্যামিনকে কেমন দেখতে, দেখো ডাইমিথাইল অ্যামিন কেমন দেখতে, দেখো ডাইমিথাইল অ্যামিন হলো NH3CH3CH। এখন ইট ইজ নট এ প্রাইমারি অ্যামিন, ইট ইজ এ 2 ডিগ্রি অ্যামিন, ঠিক কিনা? তাই জন্য ডাইমিথাইল অ্যামিন কোনোভাবেই ডায়োজেনিয়াম সল্ট তৈরি করতে পারে না। ওকে, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনে বলেছে গ্লুকোজ এবং ম্যানোজ কেন সেম ওসাজন দেয়। দেখো প্রথমে গ্লুকোজ এবং ম্যানোজের ওসাজনটা দেখলেই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কেন তারা সেম ওসাজন দিচ্ছে। আমরা গ্লুকোজের ছবিটা আঁকছি, দেখো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজ, রাইট রাইট লেফট রাইট রাইট। এবার ম্যানোজের ছবিটা আঁকছি, ম্যানোজের ছবিটা যদি আঁকো দেখতে পাবে C+H, রাইট রাইট লেফট লেফট। আমি এদের দুজনকেই যেটা দিচ্ছি সেটা হলো PH NH NH2 ফিনাইল হাইড্রাজিন। দেখো দিলে কি হবে, প্রথম যে কার্বনটা সেটা ওসাজন করবে, দ্বিতীয় কার্বনও করবে, কারণ আমরা জানি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং হয়ে থাকে। দেখো প্রথম দুটো কার্বনে যেহেতু করছে এবং প্রথম দুটো কার্বন এদের দুজনের ক্ষেত্রে বাদ দিয়ে প্রথম দুটো কার্বন এক্সেপ্ট ফার্স্ট 2 কার্বন, রিমেনিং কার্বন যেগুলো রয়েছে তাদের যে স্টিরিও কেমিস্ট্রি এক্সেপ্ট ফার্স্ট 2 কার্বন, আবারও বলছি এক্সেপ্ট ফার্স্ট 2 কার্বন, রিমেনিং যে দুটো কার্বন বাকি কার্বনগুলো পড়ে রয়েছে তাদের স্টিরিও কেমিস্ট্রি দুজনের ক্ষেত্রে কি আছে বলো, সেম আছে। যেহেতু প্রথম দুটো কার্বন বাদ দিয়ে স্টিরিও কেমিস্ট্রি সেম আছে তাই জন্য তারা সেম ওসাজন দেয় এবং সেম ওসাজন দিয়ে আমার কাছে একটা ইয়েলো কালারের ক্রিস্টাল তৈরি করবে। দিস ইজ দ্য রিজন। তাহলে ক্লিয়ার হয়েছে আমরা যে কোশ্চেনগুলো করেছি। আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু সেমিস্টার 4-এর কোশ্চেন নিয়ে আসবো, ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করো যাতে আমরা এক্সামটা খুব সুন্দর এবং খুব ভালো দিতে পারি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থেকো।